স্নাতক সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, সকলে আশা করি ভালো আছো। তোমাদের অনুবাদের চিরায়ত সাহিত্য কোর্সটিতে সফোক্লিসের ইডিপাস, কালিদাসের মেঘদূত, শেক্সপিয়রের হ্যামলেট এবং ম্যাক্সিম গোর্কির মা উপন্যাসটি পাঠ হিসেবে অন্তর্ভুক্ত। আগের কয়েকটি ক্লাস আমি ইডিপাস, মেঘদূত এবং হ্যামলেট নাটক সম্পর্কে নিয়েছি। তোমাদের সাথে আজকে আলোচনা করব ম্যাক্সিম গোর্কির বিখ্যাত উপন্যাস মা নিয়ে। মা উপন্যাসে আমি সংক্ষেপে তুলে ধরতে চাচ্ছি কিভাবে উপন্যাসের মধ্যে একটি রাজনৈতিক মতাদর্শ বাস্তবায়িত হয়। শৈল্পিকভাবে শুধু উপন্যাসে মাতা ও পুত্রের কাহিনীই নয়, সমাজতান্ত্রিক মতাদর্শ কিভাবে শিল্প হয়ে উঠতে পারে, উপন্যাসের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে, সেই বিষয়টি সংক্ষেপে আলোচনা করব। আর আমার আলোচনায় থাকবে পাভেল চরিত্রটির সংক্ষিপ্ত বর্ণনা, পাভেল কেন পাঠচক্র গড়ে তোলে, এমনকি নানা বিষয় সম্পর্কে পড়ালেখা করে, সেই বিষয়টি আলোচনা করব সংক্ষেপে। আর উপন্যাসের যিনি মা, পাভেলের মা, তিনি কিভাবে সকলের মা হয়ে উঠল সেটিও আমি সংক্ষেপে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি শেষ পর্যন্ত দেখলে তোমরা অনেক বিষয় সম্পর্কে জানতে পারবে। আর আশা করি উপন্যাসটি তোমরা পড়ে ফেলেছ। যারা পড়োনি অবশ্যই উপন্যাসটি পড়বে, কারণ এরকম একটি ক্লাসিক সাহিত্যের স্বাদ আমাদের সবারই নেওয়া উচিত। ম্যাক্সিম গোর্কির মা উপন্যাসটি প্রকাশিত হয় 1907 সনে। আর আমরা আরেকটি বিষয় জানি, রুশ বিপ্লবের আগেকার যে রাশিয়ার অবস্থা, এই বিপ্লবের মাধ্যমে রাশিয়াতে সমাজতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হয়, যার সাম্রাজ্যের পতন হয় এবং শ্রমিক নেতা লেনিনের ক্ষমতায়ন ঘটে রুশ বিপ্লবের মাধ্যমে। কিন্তু রুশ বিপ্লব এত সহজে হয়নি, তার পিছনে রয়েছে অনেক অনেক ইতিহাস, অনেক সংগ্রামের ইতিহাস, প্রাণ বিসর্জনের ইতিহাস রয়েছে। এর পেছনে রয়েছে অনেক ত্যাগ এবং তিতিক্ষা, যে বিষয়গুলো আমরা অনেকটাই ধারণা পাই ম্যাক্সিম গোর্কির মা উপন্যাসে, যেটি 1907 সনে প্রকাশিত হয়। এই 1905 সনে, 1906 সনে, 7 সনে এই বিপ্লবের জন্য প্রস্তুতির সময়। 1907 সনে যখন উপন্যাস প্রকাশিত হয়, তার আগের 1-2 বছরেও গোটা রাশিয়া উত্তাল হয়ে ওঠে। কারা উত্তাল হয়ে উঠছে? উত্তাল হয়ে উঠছে শোষিত শ্রেণী, শ্রমিক শ্রেণী। কেন তার উত্তাল হয়ে উঠছে? তারা এই জন্য উত্তাল হয়ে উঠছে, তারা মনে করছে কলকারখানায় তারা যে শ্রম দিচ্ছে, সেই শ্রমের ন্যায্য বেতন, পারিশ্রমিক তারা পাচ্ছে না। তাদেরকে কলকারখানার মালিকগণ শোষিত করছে, বঞ্চিত করছে, নিপীড়ন করছে, খাটিয়ে নিচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। শ্রমিকদের জীবন অত্যন্ত একঘেয়ে। আমরা জানি 19 শতকে এবং 20 শতকের দিকে গোটা ইউরোপে শিল্প বিপ্লব চলতে থাকে। এর মানে প্রতিষ্ঠিত হতে থাকে কলকারখানা, কলকারখানায় উৎপাদিত হতে থাকে পণ্যদ্রব্য। সেই পণ্যদ্রব্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত শ্রমিকরা তাদের শ্রম দিয়ে, ঘাম দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পণ্য উৎপাদন করে। তাদের জীবন একদম একঘেয়েমির সাথে জড়িত, যেটা আমরা উপন্যাসের শুরুতেই দেখতে পাচ্ছি। কি একঘেয়েমি জীবন, বিরক্তিকর জীবন, যা আমরা ঢাকাতে এবং অন্যান্য শিল্পনগরীতে যখন গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় বের হয়ে যায়,
তাদের দৃশ্য দেখলেও বুঝতে পারি যে অনেকটা পিপীলিকার শাড়ির মতো তারা কারখানায় প্রবেশ করে এবং বের হয়ে আসে, কিন্তু তাদের পারিশ্রমিক অতি অল্প। যে বিষয়গুলো এই উপন্যাস যখন লেখা হয় সেই সময় রাশিয়া শিল্প কারখানার দিকে অনেক উন্নত হচ্ছিল, কারখানায় নিয়োগ দেওয়া হচ্ছিল লক্ষ লক্ষ শ্রমিক। ওই সময় দেশ নিয়ন্ত্রণ করছিল তৎকালীন জার শাসক। জার শাসক তার প্রশাসন বাহিনী দিয়ে, ধর্ম দিয়ে, নানা সামাজিক রাজনৈতিক আইন কানুন দিয়ে এই শ্রমিকদেরকে, কৃষকদেরকে, মজুরদেরকে বঞ্চিত করে রাখছিল। আর তাদের একটি পরিকল্পনা, এই শ্রমিকরা, এই মজুররা যেন ঐক্য গড়ে তুলতে না পারে, সংঘবদ্ধ হতে না পারে, তাদের চোখ কান যেন না খোলে, শ্রমিকরা যেন জ্ঞানপ্রাপ্ত না হয়, বিদ্রোহী না হয়ে ওঠে। সেই জন্য শ্রমিকদেরকে সবসময় যেমন পরিশ্রমের মধ্যে রাখা হতো, একই সাথে তাদেরকে অন্ধ করেও রাখা হতো। কিন্তু আমরা আরেকটা বিষয় জানি, কার্ল মার্কস নামক বিখ্যাত সমাজতাত্ত্বিক, রাজনীতিক তাত্ত্বিক ক্যাপিটাল নামে বই লিখেছেন। তিনি কমিউনিস্ট ম্যানিফেস্টো নামে বই লিখেছেন, যে বই গোটা পৃথিবীতে অত্যন্ত আলোড়ন সৃষ্টি করে, যে বইয়ের মাধ্যমে মালিক পক্ষ শ্রমিক পক্ষকে বিশ্লেষণ করা হয় মালিক পক্ষ কিভাবে আরও প্রতিনিয়ত ধনী হয়ে ওঠে আর শ্রমিক পক্ষ কিভাবে আরও শোষিত বঞ্চিত হয়ে ওঠে, সেই বিষয়গুলা কার্ল মার্কস তার সেই গ্রন্থে বর্ণনা করেছেন। কার্ল মার্কস আরও স্পষ্ট করে দেখিয়ে দিয়েছেন গোটা পৃথিবীর মানুষ দুভাগে বিভক্ত, এক হলো শোষিত শ্রেণী, আরেকটা হলো শোষক শ্রেণী। আর এই শোষক শ্রেণীদেরকে ক্ষমতা থেকে সরাতে হলে শোষিত শ্রেণীর মধ্যে ইউনিয়ন গড়ে তুলতে হবে, ঐক্য গড়ে তুলতে হবে। এরপর শোষিত শ্রেণী, সর্বহারা শ্রেণী, বঞ্চিত শ্রেণী তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বিপ্লব করে যারা ক্ষমতায় আছে শোষক শ্রেণী, তাদেরকে সরিয়ে নিজেদেরকে ক্ষমতা দখল করে নিতে হবে এবং সমাজে সাম্য প্রতিষ্ঠা করতে হবে। সাম্যের শাসন, যেটাকে সমাজতন্ত্র বলা হচ্ছে। সমাজতন্ত্রের মূল কথা কার্ল মার্কস তার গ্রন্থে বলে দিয়েছেন। আমরা ম্যাক্সিম গোর্কিরও একটা বিখ্যাত কথা আছে, বীর, এই কথাটি মিথ্যে ও বানোয়াট, যা আছে তা হলো সাধারণ মানুষজন, মানুষ, এর বাইরে কিছু নেই। খুবই তাৎপর্যপূর্ণ একটি কথা গোর্কির। এখানে গোর্কি সাধারণ মানুষের কথা বলছে। আমরা অনেক সময় মনে করি পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় মানুষের ভূমিকা, আমরা তাদেরকে অলৌকিক হিসাবে স্থান দেই, মনের মধ্যে গড়ে তুলি। কিন্তু গোর্কি বলছেন আসলে পৃথিবীটা সাধারণ মানুষের, পৃথিবীটাকে গড়ে তোলে সবসময় সাধারণ প্রান্তিক শ্রেণীর মানুষ, আর পৃথিবীর নিয়মকানুনও তৈরি করে এই সাধারণ মানুষ। পৃথিবীর নানা দুঃসহ মুহূর্তে পৃথিবীকে বাসযোগ্য করে তোলে সাধারণ মানুষ। অতএব এই সাধারণ মানুষ, যাদের মধ্যে শ্রমিক আছে, কৃষক আছে, তারা যদি ঐক্যবদ্ধ হয়, তারা যদি নেতৃত্ব গড়ে তোলে অন্যায়ের বিরুদ্ধে, শোষকের বিরুদ্ধে, জার সাম্রাজ্যের বিরুদ্ধে, তাহলে এই সাধারণেরই প্রতিষ্ঠিত হবে ক্ষমতা, যাকেই বলা হয় সমাজতন্ত্র, যাকেই বলা হয় প্রগতিশীলতা, সকলের শাসন। এখানে কেউ গলা চেপে ধরে আসবে না, এখানে কথা বলার স্বাধীনতা থাকবে, চিন্তা করার স্বাধীনতা থাকবে, সকলের সমান অধিকার নিশ্চিত হবে। এই কথাগুলো আমরা গোর্কির মাধ্যমে শুনতে পাই। আর আমি এতক্ষণ যে ভূমিকাগুলো বললাম, এই ব্যাপারগুলোই মা উপন্যাসে উপস্থাপিত হয়েছে। আমি এতক্ষণ যে পড়ালেখার কথা বললাম, শ্রমিক শ্রেণীর কথা বললাম, এরকম শ্রমিক শ্রেণীর প্রতিনিধি
উপন্যাসের নায়ক পাভেলের বাবাও ছিলেন একজন শ্রমিক। সে তার মাকে প্রতিনিয়ত অত্যাচার করত, নিপীড়ন করত। পাভেলের মা ছিল অত্যন্ত অসহায়, শোষিতদের মধ্যে শোষিত, নিগৃহীতদের মধ্যে নিগৃহীত ছিল পাভেলের মা, যেটা আমরা সেই সময়কার রুশ সমাজে নারীদের, বিশেষ করে অসহায় দুস্থ নারীদের অবস্থা দেখলে বুঝতে পারি। এরা স্বামী কর্তৃক অত্যন্ত লাঞ্ছিত হতো। সেরকম মায়েরই সন্তান পাভেল। এক সময় পাভেলের বাবা মৃত্যুবরণ করে। পাভেলও কারখানার বিরক্তিকর কাজের সাথে যুক্ত হয়ে যায়। তারপর বাড়ি ফিরে মাতলামি করে, রোববার দিন মদ খেয়ে বাসায় আসে। পাভেলের মা, যার নাম পেলাগিয়া নিলভনা, কিন্তু গোটা উপন্যাসে আমরা দেখতে পাই মাত্র 2 বার এই নামটি উচ্চারিত হয়েছে। অধিকাংশ সময়ই তার সম্বোধন মা হিসাবে। এই পাভেলের মাও ধরে নেন তার ছেলেও হবে তার বাবার মতো, সেও অত্যাচারিত হবে, নিপীড়ক হবে, অতএব আমার পথটি আমাকেই দেখে নিতে হবে। কিন্তু পাভেলের মায়ের ধারণা বদলে যায়। পাভেলের মধ্যে আসে এক জাদুকরী আচরণিক পরিবর্তন। সে স্থির হয়ে যায়, তার ভিতরে অস্থিরতা কমে যায়, সে চিন্তা করতে শেখে। পাভেল যেন কার সান্নিধ্যে এসে কি বই পড়ে তার ভেতরে আমূল পরিবর্তিত হয়েছে। সে আর আগের মতো মাতলামি করে না, দেরিতে বাইরে থেকে ফিরে না, সে অপ্রয়োজনীয় ফ্যাশনের জন্য পোশাক আশাক জুতা কিনে না। পাভেলের মা পাভেলের মধ্যে এরকম পরিবর্তন দেখতে পায়। তাহলে পাভেল কি পড়েছে, কোন দীক্ষায় দীক্ষিত হয়েছে? হ্যাঁ, সে সমাজতন্ত্রের দীক্ষায় দীক্ষিত হয়েছে, যে আমরা শোষিত, বঞ্চিত, আমাদেরকে বই পড়তে হবে, শিক্ষিত হয়ে উঠতে হবে, আমাদের মধ্যে সংঘ গড়ে তুলতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই বিষয়গুলো পাভেল বুঝতে পারে। মানুষকে সম্মান করতে হবে আমাদের। এরপরে পাভেল যে বেতন পেত কারখানা থেকে, তা থেকে কিছু অংশ দিয়ে সে বই কিনত, গুরুত্বপূর্ণ বই, আর বাকি টাকা মায়ের কাছে তুলে দিত। পাভেল মার সাথে অত্যন্ত ভদ্রভাবে কথা বলতো। সে মার চোখের দিকে তাকিয়ে, মুখের দিকে তাকিয়ে উপলব্ধি করতে পারে তার মা অত্যন্ত নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। এই মানুষটির পাশে তাকে থাকতে হবে, এই মানুষটিকে তার সম্মান করতে হবে। সে ধীরে ধীরে তার অবসর সময়ে মাকে বাসার কাজে সাহায্য করত, রান্নার ক্ষেত্রে সাহায্য করত, ঘর মোছার ক্ষেত্রে সাহায্য করত, নিজের বিছানা নিজেই তুলে রাখত পাভেল, যার মধ্যে এক ধরনের ব্যাপক পরিবর্তন পাভেলের মা লক্ষ্য করেন। এমনকি তার ছেলের উপর তিনি অত্যন্ত সন্তুষ্ট হন, অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেন যে তার ছেলে অন্যরকম হয়ে গেছে। ধীরে ধীরে পাভেলের মা দেখতে পেলেন এই পাভেল বেশ কিছু নিষিদ্ধ বই পড়ে, অনেক পড়াশোনা করে, কিন্তু তার বইগুলো নিষিদ্ধ। এই বইগুলো কেন নিষিদ্ধ? কারণ এই বইয়ের মধ্যে জ্ঞানের কথা লেখা থাকে, সত্যের কথা লেখা থাকে, আলোর কথা লেখা থাকে। কি সেই সত্য, কি সেই জ্ঞান? এই সত্যগুলো হলো যে যার সাম্রাজ্য ক্ষমতায় আছে আর যে কলকারখানার মালিকগণ, তারা তাদের লাভের টাকা ঠিক মতন শ্রমিকদের মধ্যে বন্টন করছে না, শ্রমিকদেরকে তারা বঞ্চিত করছে, মানুষের অধিকার তারা দিচ্ছে না, তারা নারী শিক্ষার ব্যবস্থা করছে না, মানুষকে ঠিক মতন কথা বলার অধিকার দিচ্ছে না। এই বিষয়গুলো ওই বইয়ের মধ্যে, পত্রিকার মধ্যে লেখা থাকে। আমরা জানি 1906-07 সনের দিকে, তার আগে রাশিয়াতে লেনিনের নেতৃত্বে বলশেভিক দল
রাজনীতিতে অত্যন্ত সক্রিয়, এটি একটি শ্রমিক শ্রেণীর দল। সেই পার্টির যে পত্রিকা, সেই পার্টির যে ইশতেহার, সেই সাথে সাথে কার্ল মার্কস সহ আরও যে সমাজতান্ত্রিক তাত্ত্বিকগণ রয়েছেন, সেই বইগুলো রাশিয়াতে তখন সরকার কর্তৃক নিষিদ্ধ। কারণ এই বইগুলা পড়ে মানুষ সংঘবদ্ধ হবে, ক্ষমতাসীনদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলবে। সেরকম নিষিদ্ধ বই নিয়মিত পাঠ করতে থাকে পাভেল। তার মা শুরুতে উদ্বিগ্ন হলেও ধীরে ধীরে সেও বাস্তবতা বুঝতে পারে। শুধু নিজেই পাঠ করেনি পাভেল, তার বাসার মধ্যে তার বন্ধুরা আসত। বন্ধুদের মধ্যে ছিল নাতাশা, সাফা, ইয়াকভ, মাজিন, ইভান সহ পাভেলের অনেক বন্ধুরা তার বাসায় আসতো। তারা একসাথে বই পড়ত, জ্ঞানের আলোচনা করত, কিভাবে সমাজ ব্যবস্থার পরিবর্তন করা যায়, কোন পদ্ধতিতে পরিবর্তন করা যায়, কিভাবে কাজ করলে আরও দ্রুত শাসক গোষ্ঠীর পতন ডেকে আনা যায়, সেই বিষয়গুলো তারা আলোচনা করত। সাথে সাথে যেসব মানুষ একদম ধর্মান্ধ, তাদেরকে বুঝিয়ে দিতে হবে এই ধর্মও শাসক গোষ্ঠীর শোষণের অন্যতম হাতিয়ার। যারা ক্ষমতায় আছে তারা সবসময় চেষ্টা করে ধর্মের নাম নিয়ে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে তাদের ক্ষমতাকে আরও টেকসই করার জন্য তারা চেষ্টা করে। পাভেল এবং তার বন্ধুরা মিলে এই বিষয়গুলোই তাদের বাড়িতে পাঠ করে, একসাথে পাঠ চক্র করে। পাভেলের মাও পাভেল এবং তার বন্ধুদের যে চিন্তা চেতনা, সেগুলোর সাথে আস্থা স্থাপন করে। কিন্তু এক সময় পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয় পাভেলের বন্ধুদেরকে এবং পাভেলকে। পরে আমরা দেখতে পাই পাভেল এবং তার বন্ধুদের যে রাজনৈতিক আদর্শ, এই আদর্শে দীক্ষিত হয়েছেন ধীরে ধীরে তার মা। এই আদর্শকে নিজের আদর্শ হিসাবে মননে মগজে ধারণ করেছেন তার মা। কারণ এই আদর্শ লালন করার জন্য বিশেষ কেউ হয়ে উঠতে হয় না, একটু সচেতন হলেই আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। বিশেষ করে ওই সময় যারা শ্রমিক শ্রেণী ছিল, তারা কিভাবে শোষিত বঞ্চিত হচ্ছে, একটু সচেতন হলেই বিষয়টি বোঝা যেত, যা পাভেলের মা পাভেলের কাছ থেকে এবং তার বন্ধুদের যে পাঠ চক্র, সেগুলো শুনে উপলব্ধি করতে পেরেছে। পরে আমরা দেখতে পাই পাভেলের মা পাভেলের যে রাজনীতি, সেই সংগঠনের সাথে সক্রিয় থাকে। সে এই সংগঠনের বুদ্ধিজীবী এবং আরও উচ্চ পর্যায়ের যারা রাজনীতিক, তাদের সাথে যোগাযোগ রক্ষা করে। পার্টির যে নিষিদ্ধ পত্রিকা, যেগুলো পড়া মাত্র শ্রমিকদের মধ্যে, কৃষকদের মধ্যে এক ধরনের ঐক্য গড়ে উঠবে, তাদের চোখ খুলে যাবে, সেই নিষিদ্ধ পত্রিকাগুলো অত্যন্ত নিষ্ঠার সাথে পাভেলের মা নানা জায়গায় বিলি করতেন। ছদ্মবেশে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে নানাভাবে তিনি এই পত্রিকাগুলো বিলি করতেন। আমরা এইভাবে ধীরে ধীরে দেখতে পাই পাভেলের মা হয়ে ওঠে তার বন্ধুদের মা, তারপর হয়ে ওঠে সংগঠনের মা, আর ধীরে ধীরে সে হয়ে ওঠে গোটা সমাজেরই মা, সাধারণ মানুষেরই মা, একটি দেশেরই মা হয়ে ওঠে পাভেলের মা। সেজন্য উপন্যাসের অধিকাংশ ক্ষেত্রেই তার নামটি মা হিসেবে উপস্থাপিত। সেই মা দেখতে পাই জেলে যখন তার ছেলে পাভেল রাজনৈতিক জবানবন্দি দেয়, এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ জবানবন্দি, যা মানুষের মুক্তির জন্য, শোষিত শ্রেণীর মুক্তির জন্য পাভেলের জবানবন্দিটি ছিল খুবই জরুরি। তার মা তার জবানবন্দি লিফলেট আকারে প্রকাশ করে নানা জায়গায় বিলি করে। এতে সে আক্রোশের শিকার হয়, ক্ষমতাসীনের পুলিশের নির্যাতন শিকার হয়। কিন্তু তবুও তার ছেলের যে আদর্শ, লক্ষ কোটি বঞ্চিত মানুষের যে আদর্শ, নিজের মতো করে চিন্তা করতে পারার যে আকাঙ্ক্ষা, নিজের সমাজ
নিজের মতো করে গড়ে তোলার যে আকাঙ্ক্ষা, সম্পদের সুষম বন্টনের যে ইচ্ছা, সাধারণ মানুষের ক্ষমতায়ন প্রতিষ্ঠার যে তীব্র আকাঙ্ক্ষা, এই বিষয়গুলোই পাভেলের মাকে এই রাজনৈতিক দীক্ষায় দীক্ষিত করেছে। আর এই মা উপন্যাসের ভূমিকা পরবর্তীতে যখন রুশ বিপ্লব হয় সেই সময় এর ভূমিকা ছিল ব্যাপক এবং বিস্তৃত। সাধারণ মানুষের মধ্যে উপন্যাসটির আদর্শ, চিন্তা চেতনা, নানা কৌশল দ্রুত বেগে ছড়িয়ে পড়ে, এমনকি মানুষের মধ্যে ঐক্য গড়ে তুলতে অনেক সহযোগিতা করেছে। এই মা উপন্যাসেই প্রথম সমাজতান্ত্রিক আদর্শকে ম্যাক্সিম গোর্কি উপন্যাসে রূপ দিলেন, যা এর আগে আমরা অনেক উপন্যাসে অনেক আদর্শ বাস্তবায়নের রূপ থাকলেও সমাজতান্ত্রিক আদর্শ বৈজ্ঞানিকভাবে কিভাবে বাস্তবায়ন করা যায়, চিন্তা করা যায়, তার একটি রূপায়ণ আমরা প্রথম ম্যাক্সিম গোর্কির মা উপন্যাসে দেখি। একদম বাস্তবিক ঘটনার আখ্যান। উপন্যাসে যে সাধারণ মানুষ নায়ক হয়ে ওঠে, কোনো দেবদেবতা নয়, সেটিও ম্যাক্সিম গোর্কি প্রমাণ করলেন। সেজন্যই তার উপন্যাস কালজয়ী, ভুবন বিখ্যাত। আর এই উপন্যাসের আবেদন ততদিন পর্যন্ত থাকবে যতদিন পৃথিবীতে শোষিত মানুষ থাকবে, বঞ্চিত মানুষ থাকবে, নির্যাতিত মানুষ থাকবে। আর এই শোষিত, বঞ্চিত, নির্যাতিত মানুষ, তারা মাতা পুত্র হিসাবে, পিতা পুত্র হিসাবে, ভাই বোন হিসাবে, অথবা পৃথিবীর সকল শোষিত মানুষ নিজেদের মধ্যে আত্মার সংযোগ স্থাপন করবে। ততদিন এই মা উপন্যাসটিকেও মানুষ স্মরণ করবে। শিক্ষার্থী বন্ধুরা, সকলকে ধন্যবাদ। আশা করি বুঝতে পেরেছ। সবাই ভালো থাকবে।